বাবার বাড়ি গাইবান্ধা, শ্বশুর বাড়ি মানিকগঞ্জ। ব্যাংক টাউন থেকে আইসে তো চাকরি নিয়েছিলাম রানা প্লাজে, এই তখন থেকেই। এইখানে বেশি দিন হবে না, 2 বছর হবে ছিলাম। তো আমার সাথে একটা খালা ছিল, ও খালা গেছিল আমার সাথে, 2 জনে বেশি যাইতাম। খালা মারা গেছে, লাশ নাকি 17 দিন পরে পাইছে, আমি বাইরে হয়েছি 4 দিন পরে। পিএম বাসা আছে, কিন্তু জিএম নাকি মারা গেছে, ফ্লোর ইনচার্জ মারা গেছে, আমাদের ফ্লোরের অনেক সবাই নাকি মারা গেছে, খালি পিএমওকে একদিন দেখছিলাম আর দেখি না। না, সেই দিন অফিসে গেছিলাম, হঠাৎ করে পিএম জিএম বলতেছে যাও বাসায় যাও, বাসায় যাও, 12টার সময় বা 11টার সময় ঘূর্ণিঝড় হবে, বাসায় যাও, লাঞ্চের পরে আইসে ফ্রেশ ট্রেশ হয়ে আসে আবার ডিউটি করো। তো আমরা বাসায় আইসি, বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাইতেছি, তারপরে দেখি সাংবাদিকেরা ভরে গেছে। সাংবাদিকেরা বলতেছে এই বিল্ডিং ফাট ধরছে, ঢুকো না ঢুকো না। আমরা আবার ঢুকি নাই, তবু পিএম জিএম বলতেছে ঢুকো ঢুকো, কোনো সমস্যা নাই। সাংবাদিকেরা এমনিতেই বলে, অনেক ধরনের কথা বলতেছে, তবু আল্লাহ বাঁচাইছে। সাংবাদিকের জন্যই আমরা হয়তো বা সেদিন বা ঢুকতে পারিনি, সেদিনই মারা যাইতাম, এই জন্য আল্লাহ বাঁচাইছে। আমরা আবার পরের দিন গেলাম, পরের দিন মনে মনে ভাবছি যে না, সেদিন জানি সকালবেলা জানি সাংবাদিক থাকে, আমরা ঢুকতে পারবো না, কোনো সমস্যা হবে না। ওই সময় ছিল না। এই তো 5 মিনিট কম 8টা বাজে। হ্যাঁ, ভিতরে ঢুকে 8টা বাজছে এরকম। সব একসঙ্গে ঢুকছি। প্রথমে ঢুকতে চাই নাই, সবাই বাহিরে দাঁড়ায় রয়েছি। পিএম জিএম সবাই বকতাছে, কয় কি যাই ঢুকবে না তার বেতন দেওয়া হবে না, সে বেতন পাবে না। সবাই ঢুকে পড়ছে। পরে ভেতরে ঢুকেই তো আমরা হেল্পারে কাজ এনে দিল, কাজ করতেছি, 2 পিস কাজ করছি, 1 পিসে সুতা কাটছে, কাটার পরে কারেন্ট চলে গেল। চলে যাওয়ার পরে পিএম ফ্লোর ইনচার্জ বলতেছে এই যার যার মতো জুতে থেকে দৌড় দাও দৌড় দাও। হেল্পার যে আমার কোন দিক দিয়ে দৌড় দিছে, পরে শুনি হেল্পারের লাশও পায় নাই। হেল্পার দৌড় দিছে এই লাইন দিয়ে, আমি দিছি বি লাইন দিয়ে দৌড়। বি লাইন দিয়ে দৌড় দিয়ে 2-5 জায়গায় গেছি, আমি হঠাৎ করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে হাত দুটো এইভাবে আসিল, এইভাবে থাকার পরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। এই হাতটা খালি ছড়াই দিচ্ছি, ছড়াই দিয়ে উপর থেকে কী জানি পড়লো হাতের ভেতর, আর হাত উঠাতে পারতাছি না। এই হাতটা যদি না সরাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে অনেক। হাতটা ছড়াই দেওয়ার সাথে উপর থেকে পড়ে গেছে, হাত কী জানি কার ভেতর জানি ঢুকলো, হাত আর বাইর করতে পারতাছি না। হ্যাঁ, অনেক কী জানি ঢুকছে ভেতরে, অনেক ভারী। আমি তাকায় দেখছিলাম, আরও অন্য লোক তাকায় দেখছিল, একটা বারটেক মেশিন ছিল, তার উপর বিম, আর পর দেখতে পারিনি। আশেপাশে দেখছি তো অনেক লাশ, একজনকার বুকের উপর পড়ছে, বুকের উপর দিয়ে পড়ছে, একটু এই দিক মাথা লড়াচড়া করতে পারতাছে। কইতেছে আমার ছেলের পকেটে আমার টাকা আছে 5,000, টাকাটা আমার বাচ্চারে নিয়ে যায় দিও। আমি এখন বলতেছি আমার জীবন বাঁচতেছে না, আপনার টাকা কারে নিয়ে যায় দিব, আমরা বাইরে হতে পারবো কি না, কি বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। একবার শুনছিলাম আসলে নাকি 9তলা বিল্ডিং না 7তলার বিল্ডিং মাটির সাথে মিশে গেছে নাকি। আমরা যে কতদূর নিচে আছি। পরে 2 দিন পরে মারা গেছে, আর লাশের ভিতরে গন্ধ আর রক্ত, অনেক রক্ত দেখা যায় গেছে ওখানে। মানুষ, অনেক মানুষ, আর অনেক মানুষ তাহলে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। পানির জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে। 4 দিন ছিলাম। মোবাইল ছিল কাছে, ফোন দিছিলাম, হয় না, নেটওয়ার্ক পায় না। হ্যাঁ, এই 1 হাত দিয়ে টিপে টিপে ফোন দিছিলাম, নেটওয়ার্ক পায়নি। যখন উদ্ধার করতে গেছে আমরা তো মনে করছি বাঁচবই না, শরীরের মাংস এমনিতেই পুরপুরে হয়ে গেছে। আমার তো পায়ের মাংস, 2 পায়ের মাংস অনেক খুলে ধরতে খুলে খুলে পড়ে যায়, এরকম নরম হয়ে গেছে শরীর। আর এমন জিনিস আমি আবার অন্য কিছু খাই নাই, যে জিনিসটা হালাল না ওই জিনিসটা খাইছি, হারাম জিনিস খাইছি মানুষ। হয়তো এমনিতেই পানি 7-আপের বোতলে একটু করে পানি থুইছিলাম, যদি পা দিয়ে করে করে বোতলটা পাইতাম কারাকারি শুরু করতো। ওই পানি খায় যে জিনিসটা হারাম না হালাল না ওই জিনিসটা খাইছে, হারাম জিনিস খাইছে মানুষ, বাধ্য হয়ে খাইছে। খাওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে বাড়ি করছে। তারপরে 2 জন ভালো ছিল, অগো বাড়ি করলো। বাড়ি করার পরে আরও সামনে তো অনেক চিল্লাচিল্লি করতেছে, অগো বাড়ি করতে পারতেছে না, কারণ আমাকে বাড়ি করে না। আমি এখন বলছি ভাই আমার ভাই নেই, আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার হাত কাইটা বাড়ি করেন।
যে কোনো একটা জিনিস দেন, আমি নিজের হাত নিজে কাটবো, আমারে বাইর করেন। তাই বলতেছে যে আমি আপনার হাত কেমনে কাটবো, কেমনে আপনারে বাইর করবো। আমার হাতটা ধরে অনেক টানাটানি করছে, হাত বাইর করতে পারে নাই। তারপরে বলতেছে আপু আপনার আমি বাইর করবো, আপনি আমার যেহেতু ভাই ধর্ম দিয়েছেন আপনার বাইর করবো। পরে 4 ঘন্টা পরে আসলো, আইসে আমার একটা করাত নিয়ে আইসে, আইসে বলতেছে আপু আপনি কি রাজি, এই করাত দিয়ে আপনার হাত কাটবো, আপনি কি রাজি? আমি এখন বলতেছি আমার চোখ দুটো বাঁধেন, আপনারা যেমনি পারেন আমার হাতটা কাটেন। তারপরে পা দুটো বাঁধছে, ওখানে আবার প্যান্টের কাজ বেশি চলতো, পা দুটো বাঁধছে। আর এই হাতটা মেশিনে প্লেন মেশিন ছিল ওই জায়গায়, একটা প্লেন মেশিন দিয়ে হাতটা টানা দিচ্ছে। টানা দিয়ে আমার আবার 3 কোয়ার্টার জামা পরা ছিল, এখান থেকে জামা পরা ছিল। ওরা আবার এত বোকা ছিল, ওরা ভয় পেয়ে গেছি, কি হাত কাটতে চায় না। একজন বলতেছে না আমি কাটবো, আমি কাটবো। করাত নিয়ে আইসে, যেই বাজা দিচ্ছে কয়েক না আমি কাটবো না, আমার অনেক ভয় লাগতেছে, আমি কাটবো না। ও আবার সরে গেল, সরে যাওয়ার একজন কইতেছে আমি কাটবো। দুজনে ভয় পেয়ে গেছি। আবার সাহস করে একজন ওই জায়গায় বসলো, কয়েক না আমি কাটবো, আমি বোনেরে বাঁচাবই। তারপরে 3 কোয়ার্টার জামা পরা ছিল, ওদের হুঁশ ছিল না, আমারও হুঁশ ছিল না। আমি তো ভয়ে আতঙ্ক হয়ে গেছি, বাঁচবো, হাত কাটলে আমি বাঁচবো কি মরবো জানি না। দম ছাড়তে অনেক কষ্ট হইতেছে, পানির তিয়াসে মনে হয় কলিজা ফাইটা যাইতেছে। আর আধা ঘন্টা বা 20 মিনিট থাকলে বাঁচতাম না, এরকম অনেক কষ্ট লাগতেছে। তারপরে ওরা বলছিল যে আপু কোথা থেকে কাটবো হাতটা। আমি বলছি যে এখান থেকে তো ভিতরে ঢুকে গেছিল না, আগে এখান থেকে ঢুকে গেছিল ভেতরে। তারপরে 4 দিন ছিলাম না, হাতটা খালি ডাবতে এখান থেকে আসছে। তো ওরা বলতেছে কত থেকে হাতটা কাটবো। আমি বলছি গাইটে কাটেন না, গাইটে কাটলে অনেক কষ্ট লাগবে। ওরা আবার গাইটের জায়গাতে কাটছে, এই জায়গায় গাঁট না, এই গাইটের জায়গাতে কাটছে। 3 কোয়ার্টার জামার ভিতর দিয়ে ওরা হাত কাটা শুরু করছে, অনেক কষ্ট হইতেছে। আমি কইতেছি ভাইয়া আমার 3 কোয়ার্টার জামা পরা আছে, আমার জামাটাকে কাইটে ফেলান। অর্ধেক কাটছে, কাটার পরে ওরা করারটা বাইর করেছে। বাইর করার পরে আবার যখন কাটা শুরু করছে, সেই সময়টা বেশি কষ্ট লাগছে আমার, অনেক চিল্লি করতেছি। তারপরে কেমনে বাইর করলে আর কইতে পারি না, একটু একটু ছিল, কিন্তু কথা স্পষ্ট নাকি বলতে পারিনি আমি। যখন আমার বাইর করলো, যখন হাত কাটার পরে বাইর করলো, বাইর করে দুজন তো বাইর করছে, বলতেছে যে আপু একটু কষ্ট করে একটু শক্তি দেন। একজন পা ধরে টানতেছে, ওরা শুয়ে শুয়ে আমারে বাইর করছে, ওরা তো আর কেউ বুঝতে পারে নাই। মাথা ধরে ধাক্কা মারে, পা ধরে টান দেয়, আমার একটু শক্তি দিতে বলতেছে। আমি কইতেছি ভাইয়া আমার তো শক্তি নাই শরীরে, আমি তো পারতাছি না। ওরা মাথা ধরে ধাক্কা মারে, পা ধরে টেনে নিয়ে যাইতেছে। তখন যে লাশ দেখলাম তাকায় হাত কাটার পরে, সেই স্মৃতিটা পরশুদিন রাতে মনে পড়ছিল, মনে পড়ে অনেক খারাপ লাগলো। আল্লাহ, কিছু কিছু মানুষ মরে গেছে, তারপর লাশও পায় নাই। আর কিভাবে মানুষগুলো কি অবস্থা, অনেক খারাপ লাগে। সেদিন রাত্রে আর ঘুম আসে না। যখন বিল্ডিংটা ভেঙে পড়ছে, আমার তো মাথায় পড়ে তো আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি। তখন আর মালুম করিনি, হাত কাটার পরে আমি মালুম করিনি যে আমি মাথায় আঘাত পাইছি। এখন কোনো জিনিস রাখলে মনে থাকে না, মাথায় জ্বালা করে। এখন মনে মনে ধারণা করি যে আমি মাথায় মনে হয় আঘাত খাইছিলাম। কি জানি আমার নাকি 2 দিন পরে কি 1 দিন পরে নাকি জ্ঞান ফিরছিল। পরে নাকি সবাই গেছিল বাসা থেকে, আমি নাকি কাউকে চিনতে পারি নাই। আমার শ্বশুর বাড়ির লোকেরা নাকি আগে খুঁজিছে, বাবা মাও খুঁজিছে, আমি তো ভেতরে ছিলাম, শুনলাম। পরে আবার এ নামে আসার পরে সবার সাথে দেখা হয়েছে, একটু সুস্থ হয়েছিলাম। 6-7 দিন পরে বলতেছে ড্রেসিং করবো হাত। আমি তো তখন বুঝিনি ড্রেসিং কি, কারে বলে ড্রেসিং, আমি তো বুঝি নাই। ওরা আবার অবাস করে হাত কাটছে। সেই সময় আর প্রচুর কষ্ট হয়েছিল, যাইতে চাই তো। এখন কয়েকদিন থেকে মনে মনে প্ল্যান নিয়েছি যে অন্য হাসপাতালে যাব, যা হাতটা দেখাবো। চুলকায় খালি, সংসার চলে না, অনেক কষ্টে দিন যাইতেছে আমাদের। এই যে প্রধানমন্ত্রী 10 লাখ করে টাকা সঞ্চয়পত্র করে দিছে, এখন এই টাকা মাসে মাসে এখন রুম ভাড়া দেব, 2টা বাচ্চাকে লেখাপড়া শিখাবো, অনেক কষ্ট হয়। আর কিছু যদি দিত শান্তি পেতাম। ভাড়া গাড়ি চালায়, প্রতিদিন জমা দেওয়া লাগে, 1000 টাকা করে জমা দেওয়া লাগে। যেদিন আবার কামাই হয় 500 টাকা থাকে, জমা 1000 দেওয়া লাগে। যেদিন আবার হয় না, ঘর থেকে জমা দেওয়া লাগে।
এখন একটা হাত তো কি কাজ করব, আপনারা যে আমার কি কাজ দিবেন, আমার তো বেশি লেখাপড়াও নাই। আপনারা দেখেন কোন ব্যবসা দিলে আমরা সুবিধা। একটা হাত তো আমার, জামাই আছে, জামাই তো 2টা হাত ভালো আছে, এখন আমার একটা হাত আছে, কোনটা দিলে ভালো হবে আমি কি খবর। এখন আমার বাচ্চা, আমি, আমার জামাই, এখন বাচ্চাটা রাখা অনেক আমার কষ্ট হয়েছে। এখন আমার মা 2 দিন হয়ে আইছে, আবার যাবে কালকে। মা এমনিতে বেড়াতে আসছে, কিন্তু বাড়ি আবার সংসার আছে, আমার একটা বাচ্চা আছে, পড়ালেখা করে। আমার বাপ তো দেখতে গেলে বুড়া মানুষ, তার একটা দোকান আছে, তার সংসার নিয়ে সে ব্যস্ত। এখন আমি বাচ্চাটা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এখন বাচ্চাটা রাখার একটা পিসি পোলাপান খুঁজতেছি, তাও পাইতেছি না, অনেক কষ্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলছি, সঞ্চয়পত্র হাতে হাতে দিয়ে দিছে। সরকারকে কি বলবো, প্রধানমন্ত্রী যা করছে আমাদের জন্য অনেক ভালো করছে, আর একটু করলে শান্তি পাইতাম। বাচ্চা এখন 1 সপ্তাহ অনেক জ্বালাই দিছে, বাচ্চা খালি বাইরে যাবে, ঘরে থাকবে না। আগে জ্বালাইতো না, ঘরে আছিল, অনেক সুন্দরভাবে ঘরে আছিল, আমি আটকাতে পারছি। এখন চিন্তা করেছি বাচ্চা খালি বাইরে যাবে, এখন আমি কেমনে বাবুরে আটকাবো। এর আব্বা তো সকালবেলা যায়, যদি 2-4 টাকা যদি না আনে, খরচ খাওয়া হয় না। এই রুম ভাড়া 4000 টাকা, এই খরচ খাওয়া কম লাগে না, একটা বাচ্চারে টাকা দেওয়া লাগে। একটা যদি মুরগি আনে, যার কাছ থেকে মুরগিটা নিয়ে আসলো, তাকে বললো যে ভাই আমি 10-20 টাকা আপনার বেশি দেবো, মুরগিটা সুন্দর করে কাইটে দেন। মুরগিটা কাইটে নিয়ে আসে। হয়তো মাছ নিয়ে আসলো, 10-20 টাকা বেশি দিল না, মাছটা কাইটে নিয়ে আসলো। এই পেঁয়াজ মরিচ যা আছে, যা এদিকে তরকারি নিজে করি, অনেক কষ্ট হয়, কি করবো আর। রাতে জ্বালায় না, দিনে জ্বালায়, খালি বাইরে যাইতে চায়। আজকে 1 সপ্তাহ হয়, আগে জ্বালাইতো না।